गुड मॉर्निंग डियर स्टूडेंट वेलकम टू द वे ऑफ सॉल्यूशन नंबर 1 स्टडी चैनल वेस्ट बेंगल। তো আমি তোমাদের ডাটা স্যার তোমরা এখন পাচ্ছ আপকামিং গ্রুপ ডি পরীক্ষার জন্য একটি মক টেস্ট জিকে মক টেস্ট আমরা আলোচনা করব এবং প্রত্যেককে যারা কানেক্ট আছো পরীক্ষা যারা দেবে অবশ্যই একটু চেক করে নাও যে কেমন অ্যানসার তুমি করতে পারছো। হতে পারে আজকের সেট থেকে একটা দুটো প্রশ্ন কমনও থাকতে পারে। ঠিক আছে, তো আমরা আজকের আলোচনা শুরু করব। প্রত্যেককে যারা ক্লাসে আছো আমাদের টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে তোমরা প্রত্যেকটি ক্লাসের লিংক নোটিফিকেশন পাবে এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি সেটি তোমরা পাচ্ছ TWS একাডেমি অ্যাপে। এই অ্যাপে আমরা বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড যে ক্লাস বা কোর্সগুলো করাচ্ছি সেগুলো তোমরা অ্যাপে পাচ্ছ এই পেড কোর্স অপশানে গেলে। তোমরা TWS একাডেমি অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে এবং এই অ্যাপেও কিন্তু আমরা বিভিন্ন মক টেস্ট নিচ্ছি, গ্রুপ ডির জন্য কিন্তু মক টেস্ট নেওয়া হচ্ছে। চলো পরবর্তী এই যে পেজটা তোমরা দেখতে পাচ্ছ যে সমস্ত ব্যাচগুলো আমাদের চলছে, রানিং যে ব্যাচগুলো আছে, ফাউন্ডেশন ব্যাচ WKP কম্বাইন্ড ফাউন্ডেশন, রেলের জন্য নতুন ব্যাচ শুরু হয়েছে, NMGNM এর একদম নিউ ব্যাচ, SSC GD আপার প্রাইমারি, তো অনেক ধরনের ব্যাচ কিন্তু আমরা করাচ্ছি। যাই হোক, তো আমরা আজকে প্রশ্ন আলোচনা শুরু করি। যারা ক্লাসে আছো শেষ পর্যন্ত ক্লাসটি করতে থাকো। প্রথম প্রশ্ন আমরা শুরু করছি। 25 কোশ্চেন আমি এখানে আলোচনা করব, যদিও তোমাদের পরীক্ষায় 20টি কোশ্চেন থাকবে। ঠিক আছে, প্রথম প্রশ্ন স্ক্রিনে। কোন রাজ্য সরকার নদী বন্ধন প্রকল্প চালু করেছে? নদী বন্ধন প্রকল্প চালু করেছে কোন রাজ্য সরকার? কেরালা, রাজস্থান, পশ্চিমবঙ্গ, মেঘালয়। সঠিক উত্তর এখানে কি হবে? প্রত্যেকে অ্যান্সার করবে। এখানে সঠিক উত্তর কি হবে? নদী বন্ধন প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকার 2025-26 বাজেটে এটা কিন্তু চালু করেছে। বিভিন্ন নদী সংস্কার পাশাপাশি বাঁধ নির্মাণ সেটাকে কেন্দ্র করে এই প্রকল্প চালু হয়েছে। অপশন সি সঠিক উত্তর আছে। পরবর্তী কোশ্চেন নাম্বার 2। প্রতি বছর কোন তারিখে বিশ্ব বেতার দিবস পালিত হয়? বিশ্ব বেতার দিবস পালিত হয় কোন তারিখে? 1 ফেব্রুয়ারি, 2 মার্চ, 28 ফেব্রুয়ারি, 13 ফেব্রুয়ারি। প্রত্যেক অ্যান্সার করবে। সঠিক উত্তর এখানে কি হবে? বিশ্ব বেতার দিবস। আমরা এই যে অপশনগুলো পাচ্ছি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 13 ফেব্রুয়ারি। 13 ফেব্রুয়ারি হচ্ছে বিশ্ব বেতার দিবস। 28 ফেব্রুয়ারি আমাদের জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয় কোন তারিখে? এটা মনে রাখবে, জাতীয় বিজ্ঞান দিবস ন্যাশনাল সায়েন্স ডে পালিত হয় 28 ফেব্রুয়ারি। পরবর্তী কোশ্চেনে আসবো। কোশ্চেন নাম্বার 3। কোন রাজ্য 39তম জাতীয় গেমস 2027 আয়োজন করবে? দেখো, গত বছর হয়েছিল 2025 সালে 38তম ন্যাশনাল গেমস, সেটা হয়েছিল উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে হয়েছিল 38 ন্যাশনাল গেম, ঠিক আছে, যেটি উত্তরাখণ্ডে হয় 2025 সালে। এবছর হবে না, নেক্সট বছর আবার আছে আমাদের ন্যাশনাল গেমস এবং সেটি হবে 39তম ন্যাশনাল গেমস। বলতে হবে এটি কোন রাজ্যে অনুষ্ঠিত হবে। সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 3 এখানে আমরা সঠিক উত্তর পাচ্ছি অপশন বি মেঘালয়। উত্তর পূর্ব ভারতে এই রাজ্যে কিন্তু পরবর্তী বছরে আয়োজন করা হবে। কোশ্চেন নাম্বার 4। উস্তাদ বিসমিল্লাহ খান নিম্নের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত? উস্তাদ বিসমিল্লাহ খান তো বিভিন্ন বাদ্যযন্ত্র বাদক, পাশাপাশি বিভিন্ন ড্যান্স, আর্ট অ্যান্ড কালচার থেকে কোশ্চেন আসতে পারে। তো এখানে খুব হাইলাইটেড কোশ্চেন এগুলো পরীক্ষা আসে। বাঁশিতে আমরা জানি যে পান্নালাল ঘোষ, হরিপ্রসাদ চৌরাশিয়া, বর্তমানে রাকেশ চৌরাশিয়া যারা বাঁশি বাদক বিখ্যাত। তবলাতে ওস্তাদ জাকির হোসেন ছিল। তো এখানে ওস্তাদ বিসমিল্লাহ খান তিনিও খুব বিখ্যাত। কিসের? সানাই। বিয়েতে যে সানাই বাজে সেটা আমরা ওস্তাদ বিসমিল্লাহ খানের সানাই কিন্তু শুনে থাকি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রত্যেকেই যারা ক্লাসে আছো কাউন্ট করতে থাকবে কত তোমার সঠিক উত্তর হচ্ছে। কোশ্চেন নাম্বার 5। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? সার্ক একটি সংস্থা
এটা কয়েকদিন আগে মনে হয় করানো হয়েছিল। সার্ক একটি সংস্থা যেখানে 8টি সদস্য দেশ রয়েছে। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এখানে 8টি সদস্য দেশ কে কে আছে? ভারত আছে, বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা। এই 8টি দেশ সার্কের সদস্য আছে। এর সদর দপ্তর হচ্ছে নেপালের কাঠমান্ডুতে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। এই কাঠমান্ডু নেপালের রাজধানী। সার্ক এটা এস্টাবলিশ হয়েছে কত সালে? প্রতিষ্ঠিত হয়েছে কত সালে? 1985 ঢাকাতে প্রথম সম্মেলন হয়, এটা প্রতিষ্ঠিত হয় 1985-তে। কোশ্চেন নাম্বার 6 এ আসবো। অস্পৃশ্যতা বিরোধী আইন, অস্পৃশ্যতা বিরোধী আইন তৈরি হয় কত সালে? আনটাচেবিলিটি অ্যাবলিশন অ্যাক্ট, এটা ভারত সরকার কবে চালু করেছিল? 1950, 1952, 1955, 1953। ভারতের সংবিধানে আর্টিকেল 17-তে কি বলছে? আর্টিকেল 17 ভারতের সংবিধানের 17 নম্বর ধারাতে বলছে সমস্ত প্রকার অস্পৃশ্যতা নিষিদ্ধ করা হচ্ছে। সমস্ত প্রকার অস্পৃশ্যতা নিষিদ্ধ, এটা ভারতের সংবিধানের 17 নম্বর ধারায় বলা হয়েছে। সকল প্রকার অস্পৃশ্যতা নিষিদ্ধ করা হয়েছে ভারতের সংবিধান অনুসারে, সেখানে 17 নম্বর ধারাতে এটা বলা হয়েছে। এবং এটার উপরে একটা আইন আছে, সেটা ভারতের আইনটা এসছে 1955 সালে। অপশন সি এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 7, কোন আন্দোলনের সময়, ভালো করে কোশ্চেনটা পড়বে, অ্যান্সার করতে পারবে, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনাটি ঘটেছিল? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, এই ঘটনাটা কবে ঘটে আগে তুমি বলো, তারপর আমরা এখানে আসবো যে কোন আন্দোলন সেই সময় চলছিল। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, এই কথাটা শুনলেই আমরা মাস্টারদা সূর্য সেনের নামটা কিন্তু মনে করি, তাই তো? মাস্টারদা সূর্য সেনের নাম অটোমেটিক মনে পড়বে যে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল। সেখানে পিতৃত ওয়েদেদার পরবর্তীতে মারা যায়, পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করে। পাশাপাশি আরো অনেকেই ছিল এখানে। চট্টগ্রামে যে ইংরেজদের অস্ত্রাগার ছিল সেটা লুণ্ঠন হয়েছিল কত সালে? 1930 সালে। এবার তোমরা বলবে যে এই ঘটনার সময় কোন আন্দোলন চলতে থাকে, বলো কি হবে সঠিক উত্তর? প্রত্যেকে এটা কিন্তু অ্যান্সার করতে পারবে। সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি, আইন অমান্য আন্দোলন। দেখো, অসহযোগ আন্দোলন যেটি শুরু হয় 1920 সালে শুরু হয় 1 আগস্ট। আইন অমান্য আন্দোলন শুরু হয় 6 এপ্রিল 1930 সালে এটা শুরু হয়, 34 পর্যন্ত চলতে থাকে, এটা 1920-তে শুরু, 22 এন্ড। বরদৌলি সত্যাগ্রহ, এটা কত সালের ঘটনা? 1928। সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে ভারত ছাড় আন্দোলন, এটা ঘটেছিল 1942 সালের 9 আগস্ট। আগস্ট বিপ্লব বা আগস্ট আন্দোলন, যেটাকে আমরা কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড় আন্দোলন বলছি। তাহলে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কখন ঘটছে? যখন আইন অমান্য আন্দোলন চলছে। কোশ্চেন নাম্বার 8, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এটাকে আমি একটু স্পেসিফিক ভাবে তোমাদেরকে জানিয়ে রাখছি যারা এটা জানো না, যে বঙ্গভঙ্গ আন্দোলন রদ করা হয় কবে? আমরা জানি যে 1905 সালে বঙ্গভঙ্গ ঘোষণা হয়, বাংলাটাকে ভাগ করে দেওয়া হয়, কারণ বাংলা ছিল সমস্ত বিপ্লবী আন্দোলনের একটা কেন্দ্রবিন্দু। যত রকম বিপ্লবী আন্দোলন দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ তৎকালীন বাংলা থেকে হচ্ছিল আর কি। বাংলায় কিন্তু বিদ্রোহী বেশি ছিল, ভারতের স্বাধীনতা সংগ্রামে বাঙালির অবদান সব থেকে বেশি। তো এটা আজকে মানুষরা ভুলে যায়। যাই হোক, তো বাংলাটাকে দুর্বল করে দেওয়ার জন্য হিন্দু মুসলিম এইভাবে কিন্তু এমনভাবে পার্টিশন করা হলো যে দ্বন্দ্বটা তৈরি করে দেওয়া হলো ইচ্ছা করেই। এবং বঙ্গভঙ্গ 1905 সালে হচ্ছে লর্ড কার্জনের সময়। তারপর বঙ্গভঙ্গের পরে স্বদেশী আন্দোলন, বয়কট আন্দোলন শুরু হয়, যে বঙ্গভঙ্গ রদ করতে হবে, সেই জন্য স্বদেশী এবং বয়কট আন্দোলন চলতে থাকে। ফাইনালি 1911 সালে আমরা জানি তৎকালীন ভাইসরয় ছিল লর্ড হার্ডিঞ্জ। লর্ড হার্ডিঞ্জ দ্বিতীয়, তাই তো? লর্ড হার্ডিঞ্জ টু এর সময় 1911 সাল আমরা প্রত্যেকে জানি। 1911 সালের ডেটটা এখানে আমি একটু স্পেসিফিক বলার চেষ্টা করছি। 10, 15, 12, 13
মনে রাখ 1911 সালের 12ই ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ হয়। বঙ্গভঙ্গ এটা ক্যান্সেল হয়, আবার জুড়ে যাচ্ছে। তারপর কি হলো? তারপর ভারতের যে রাজধানী ছিল তৎকালীন কলকাতা, সেটাকে দিল্লিতে শিফট করা হয় এই একই দিনে। তাহলে বঙ্গভঙ্গ রদ হচ্ছে 1911 সালের 12ই ডিসেম্বর। পাশাপাশি আমরা দেখব ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়, কারণ কলকাতার গুরুত্বটা কমানোর জন্য। ঠিক আছে, অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, তৎকালীন ভাইসরয় কে ছিল? লর্ড হার্ডিঞ্জ টু। এটা কিন্তু মাথায় রাখতে হবে, পরীক্ষায় আসে। কোশ্চেন নাম্বার 9, একটি কম্পিউটারের প্রধান নিয়ন্ত্রণকারী অংশ কোনটি? একটি কম্পিউটার, সেখানে প্রধান নিয়ন্ত্রণকারী অংশ কোন পার্ট? অপশন এ এএলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট, মেমোরি ইউনিট, ইনপুট ইউনিট, নাকি সিপিইউ? সিপিইউ এর ফুল ফর্ম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো এখানে আমরা কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলে থাকি? সিপিইউ কে। তাহলে সিপিইউ ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে অপশন ডি যারা করছো তোমাদের উত্তর সঠিক হয়েছে। দেখো, কোশ্চেন আমরা গ্রুপ সি তে দেখলাম, খুব কঠিন কিন্তু আসেনি, স্ট্যান্ডার্ড কোশ্চেন, একেবারে সহজ নয়। আমি বলবো, আমি জিকের কথা বলছি, স্ট্যান্ডার্ড কোশ্চেন। কোশ্চেনটা দেখে ভালো লাগবে, যারা একটু পড়াশোনা করেছে আশা করি পারবে। তো গ্রুপ ডি ক্ষেত্রেও আমরা বলবো যে নিশ্চয়ই তোমরা যারা পড়াশোনা করছো স্কোর করতে পারবে ভালো। দেখবে প্রশ্ন চেনা আসছে, তুমি ঠান্ডা মাথায় উত্তরগুলো করে আসতে হবে। কোশ্চেন নাম্বার 10 কি বলছে? বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? অপশন এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আশুতোষ মুখার্জি, বাঘাযতীন ঋষি, অরবিন্দ। বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এস এন ব্যানার্জি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন এ যারা করছো তোমাদের উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, আশুতোষ মুখার্জিকে আমরা কি বলে থাকি? আশুতোষ মুখার্জিকে বলা হয় বাংলার বাঘ। শের ই বেঙ্গল কাকে বলা হয়? শের ই বেঙ্গল বলা হয় ফজলুল হককে। একই রকম প্রশ্ন, বাংলার বাঘ আশুতোষ মুখার্জি, শের ই বেঙ্গল ফজলুল হককে বলা হয় বাঘাযতীন, তিনিও বিপ্লবী ছিলেন এবং তার পুরো নাম কি? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। এটাও অনেক সময় পরীক্ষায় দেয়। কোশ্চেন নাম্বার 11, কম্পিউটারের স্থায়ী মেমোরি কোনটি? পার্মানেন্ট মেমোরি কোনটি হবে বলো? অপশন এ র্যাম, অপশন বি ক্যাচ মেমোরি, অপশন সি রম, অপশন ডি হার্ড ডিস্ক। এখানে স্থায়ী মেমোরি বলতে কি বোঝানো হচ্ছে? দেখবে হঠাৎ করে বিদ্যুৎ বিচ্ছিন্ন যদি হয়ে যায়, কারেন্ট অফ হয়ে গেল, তোমার যদি ব্যাটারি না থাকে, সেক্ষেত্রে আমরা দেখব যে কম্পিউটার অফ হয়ে গেল। যে ফাইলটা চলছিল, কিছু ফাইল দেখবে অটোমেটিক বন্ধ হয়ে গেছে। যেগুলো বন্ধ হয়ে যায় কোথায় থাকবে? অর্থাৎ এখানে আমরা যে কথাটা বলতে চাচ্ছি, একটাকে বলছি ভোলাটাইল, একটা নন ভোলাটাইল। ভোলাটাইল মেমোরি হচ্ছে ভুলে যাবে, সহজভাবে বললে। ভোলাটাইল মেমোরিতে যেগুলো থাকে, আচ্ছা ভোলাটাইল মেমোরি কাকে বলা হয়? র্যামকে বলা হয়। র্যামে যেগুলো থাকবে সেগুলো দেখবো অটোমেটিক মুছে গেছে। কিন্তু রম, রিড অনলি মেমোরি, রমে যেগুলো থাকবে সেটা কিন্তু মুছবে না। এটাকে বলা হয় নন ভোলাটাইল মেমোরি। নন ভোলাটাইল মেমোরি। নন ভোলাটাইল মেমোরি কোনটি? রম। আর র্যাম হচ্ছে ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল ভুলে যাবে। এটা পরীক্ষা আসতে পারে যে নন ভোলাটাইল মেমোরি কোনটি? উত্তর হবে রম, এটা স্থায়ী মেমোরি। কোশ্চেন নাম্বার 12, ভারতীয় সংবিধানের কোন অংশে পঞ্চায়েত ব্যবস্থা গঠনের কথা ঘোষিত হয়েছে? কোন অংশ অর্থাৎ পার্ট? ভারতের সংবিধান আমরা যদি দেখি, ভারতের সংবিধানের টোটাল সংবিধানটাকে 25টি পার্টে ভাগ করা হচ্ছে। কটা পার্ট? 25টা পার্ট, অর্থাৎ 25টা অধ্যায় আমরা ভাগ আছে বলছি। প্রথমে ছিল 22টি, পরে আস্তে আস্তে 3টি বেড়েছে, ঠিক আছে, পরে 3টি অ্যাড হয়েছে।
তো এখানে আমরা পঞ্চায়েত ব্যবস্থার কথা যদি বলি, পঞ্চায়েত সম্পর্কে সংবিধানের আর্টিকেল 40-তে আছে নির্দেশাত্মক নির্দেশ রয়েছে পঞ্চায়েত গঠনের কথা। ডিপিএসপি অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি অর্থাৎ রাষ্ট্রকে নির্দেশ করছে, এটা করতে হবে, করলে ভালো। পাশাপাশি আমরা জানি যে পঞ্চায়েত ব্যবস্থা ভারতের প্রথম শুরু হয় রাজস্থান নাগর জেলা 1959 সালে, ত্রিস্তরীয় পঞ্চায়েত শুরু হয়। পরবর্তীতে এটা সাংবিধানিক মর্যাদা পাচ্ছে 1992 সালের 73তম সংবিধান সংশোধনী 73rd অ্যামেন্ডমেন্ট 1992। এখানে পঞ্চায়েত ভারতের সংবিধানে ভারতের সাংবিধানিক মর্যাদা পায় এবং এটি পার্ট 9-এ আছে। পার্ট 9-এ আছে। যদি বলো স্যার কোন কোন আর্টিকেলে আছে, আর্টিকেল 243 থেকে শুরু হচ্ছে এবং 243 পর্যন্ত পঞ্চায়েত সম্পর্কে বলা হচ্ছে। পার্ট 9 243 ধারা থেকে শুরু হচ্ছে, 243 এর পরে 243 এর এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও এতগুলো আর্টিকেলে পঞ্চায়েত সম্পর্কে বলা হয়েছে, এটা আমরা মাথায় রাখবো। পঞ্চায়েত সাংবিধানিক মর্যাদা পাচ্ছে 1992 সালের 73তম সংবিধান সংশোধনী দ্বারা। একই বছর 74তম অ্যামেন্ডমেন্ট, যেখানে পৌরসভা সাংবিধানিক মর্যাদা পাচ্ছে। এবং পৌরসভা সম্পর্কে ভারতের সংবিধানে কোন পার্টে বলা হচ্ছে? পৌরসভা সম্পর্কে বলা হচ্ছে পার্ট নাম্বার 9A-তে, 9-এর এ। পাশাপাশি এটা আর্টিকেল আছে 243 পি থেকে 243। আচ্ছা, এখানে এটা একটু বড় করে লিখতে হবে, না তো বোঝা যাবে না। 243 এর পি থেকে শুরু হচ্ছে, 243 এর জেড জি পর্যন্ত পৌরসভা নিয়ে কথা বলা হচ্ছে। পৌরসভাটা কত? এটা হচ্ছে 74তম অ্যামেন্ডমেন্ট, 74th অ্যামেন্ডমেন্ট 1992। এটা আমরা খেয়াল রাখবো। পাশাপাশি আরেকটা কথা তোমাদের বলে রাখি, এই পঞ্চায়েত এবং পৌরসভা কোন তফসিলে আছে? আমরা সংবিধানে জানি 12টি তফসিল আছে। পঞ্চায়েত সম্পর্কে আছে এটা 11তম তফসিল, 11 অর্থাৎ 11তম তফসিলে পঞ্চায়েত আছে। 11 তফসিল অর্থাৎ শিডিউল, 11 তফসিলে পঞ্চায়েত আছে। আর এটা হচ্ছে দ্বাদশ অর্থাৎ 12তম তফসিলে পৌরসভা সম্পর্কে বলা হয়েছে। এখানে কনফিউশনটা হতে পারে তোমাদের এই 11তে, যারা 11 করেছো, এটা পার্ট নয়, এটা হচ্ছে তফসিল বা শিডিউল। ঠিক আছে, তফসিল নাম্বার 11তে পঞ্চায়েত বলা হচ্ছে আর তফসিল নাম্বার 12তে বলা হচ্ছে পৌরসভা। কোনটা কোন আর্টিকেলে আছে আমি কিন্তু ডিটেলস বলে দিয়েছি। কোশ্চেন নাম্বার 13, ধরুন একটা প্রশ্ন বলা হচ্ছে যে অলিম্পিক রিং এর নীল রংটি কোন মহাদেশকে নির্দেশ করে? দেখো, অলিম্পিকের লোগো যেটা আছে দেখবে এরকম ভাবে 5টা রিং থাকে, এরকম 5টা রিং আছে দেখবে। এই 5টা রিং এর মধ্যে 5 ধরনের কালার আছে, 5টি কালারে আছে, লাল, নীল, হলুদ, সবুজ, কালো, তাই তো? তো এখানে বলতে হবে যে নীল রং কোন মহাদেশকে রিপ্রেজেন্ট করে। সঠিক উত্তর আমরা কি করব? এশিয়া, আমাদের এশিয়া কিন্তু এটা ইয়েলো, হলুদ, হলুদ রং হচ্ছে এশিয়াকে রিপ্রেজেন্ট করছে। আমেরিকা যদি বলো স্যার কি রং, এটা হচ্ছে লাল রং। আফ্রিকা এটা হচ্ছে কালো, তাহলে পড়ে থাকছে ইউরোপ, ইউরোপ হচ্ছে নীল রং। আর একটা রং আছে কি 5টা রঙের মধ্যে? সবুজ, সবুজটা হচ্ছে ওশিয়ানিয়া বা অস্ট্রেলিয়া বলতে পারো। অস্ট্রেলিয়া বা ওশিয়ানিয়া, সবুজ রং রিপ্রেজেন্ট করছে অস্ট্রেলিয়া বা ওশিয়ানিয়াকে। তাহলে এই গেল অলিম্পিকের 5টি যে রিং এর কালার কোন মহাদেশকে রিপ্রেজেন্ট করে। কোশ্চেন নাম্বার 14, বাইলাডিলা লৌহ আকরিক খনিতে, বাইলাডিলা এটা কোথায় বলতো? ছত্তিশগড়। লৌহ আকরিক খনি, কোন ধরনের আকরিক পাওয়া যায়? দেখো, লোহার আকরিক অনেকগুলো হতে পারে, বিভিন্ন ধরনের আকরিক আছে, হেমাটাইট, সিডারাইট, লিমোনাইট, ম্যাগনেটাইট। সব থেকে ভালো আকরিক ম্যাগনেটাইট, তারপর আছে হেমাটাইট। কয়লারও বেশ কিছু প্রকারভেদ আছে, 4টে: অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট কয়লা, সেটা কয়লা।
আর এটা হচ্ছে লৌহ আকরিক, যেটা থেকে আমরা লোহা পাই। তো বাইলাডিলা এটি একটি লৌহ আকরিক খনি। এখানে কোন লোহা, কোন আকরিক আমরা পাই? অপশন এ হেমাটাইট। অপশন এ যারা করছো তোমাদের উত্তর সঠিক হয়েছে। কোশ্চেন নাম্বার 15, খুব ইজি একটা কোশ্চেন। মিনিকয় দ্বীপ, বলতে হবে মিনিকয় দ্বীপ এটি কোন দ্বীপের অন্তর্গত? সঠিক উত্তর কি হবে? মিনিকয় দ্বীপ এটি কোন দ্বীপের অন্তর্গত? অপশন এ বলছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অপশন বি বলছে লাক্ষাদ্বীপ, অপশন সি সাগর দ্বীপ, অপশন ডি মাজুলি দ্বীপ। এখানে কোন উত্তরটি আমরা সঠিক নেব? মিনিকয়, মালদ্বীপ মিনিকয়, 8 ডিগ্রি চ্যানেল, লাক্ষাদ্বীপ মিনিকয়, 9 ডিগ্রি চ্যানেল আমরা বলে থাকি। তো মিনিকয় দ্বীপ এটা কিন্তু একটা লাক্ষাদ্বীপেরই একটি দ্বীপ। লাক্ষাদ্বীপ ভারতের সব থেকে ছোট ইউনিয়ন টেরিটরি, ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল বললে উত্তর কি হবে? ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল বললে আমরা অ্যান্সার করব যে লাক্ষাদ্বীপ। আর সব থেকে বড় কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাদাখ। প্রত্যেকে যারা ক্লাসে আছো, আমরা যে সমস্ত ব্যাচগুলো করাচ্ছি, TWS একাডেমি অ্যাপ তোমরা ডাউনলোড করলে এগুলো দেখতে পাবে। নতুন যে ব্যাচগুলো আছে, রেলের নতুন ব্যাচ NM GNM WKP SSC GD আপার প্রাইমারি ব্যাচগুলো চলছে। কোশ্চেন নাম্বার 16, বলো উইসেন বোল্ট নাম আমরা প্রত্যেকে জানি, বলতে হবে কোন দেশের তিনি দ্রুততম দৌড়বিদ, স্প্রিন্টার? অর্থাৎ উইসেন বোল্ট কোন দেশের? মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জামাইকা, যুক্তরাজ্য। এখানে আমরা সঠিক উত্তর কোনটি করব? প্রত্যেকে যারা ক্লাসে আছো অবশ্যই অ্যান্সার করবে। সঠিক উত্তর কি হবে? উত্তর কি হবে? উইসেন বোল্ট তিনি হচ্ছে জামাইকান স্প্রিন্টার, দৌড়বিদ জামাইকার। অপশন সি সঠিক উত্তর আছে। কোশ্চেন নাম্বার 17, কুচিপুড়ি নৃত্য কোন রাজ্যে দেখা যায়? এই নৃত্য নিয়ে একটা প্রশ্ন আসতে পারে। টোটাল যে 8টি ক্লাসিক্যাল ডান্স রয়েছে তার মধ্যে কুচিপুড়ি একটি। গ্রুপ সিতে দেখবে ভারতনাট্যম এসেছিল কোথায়? ভারতনাট্যম তামিলনাড়ুতে। কুচিপুড়ি কোথায়? উড়িষ্যা, আসাম, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। তামিলনাড়ুতে ভারতনাট্যম, আসামে সত্রিয়া, কেরলে আছে মোহিনীআট্টম এবং কথাকলি, মণিপুরে আছে মণিপুরি। এইগুলো মনে রাখতে হবে। কত্থক উত্তর ভারত, যে ক্লাসিক্যাল ডান্স গুলো আছে এইগুলো। ওড়িশি আছে উড়িষ্যাতে। আসামে কি বলা হলো? সত্রিয়া, যেটা হচ্ছে ক্লাসিক্যাল ডান্স বা ধ্রুপদী নৃত্য। এটা অপশন ডি যারা করছো তোমাদের উত্তর সঠিক হয়েছে। কোশ্চেন নাম্বার 18 বলছে ওনাম কোন রাজ্যের একটি মুখ্য উৎসব? কোন রাজ্যের প্রধান উৎসব ওনাম? বলতে হবে তামিলনাড়ু, কর্ণাটক, বিহার, কেরালা। ওনাম কোন রাজ্যের মুখ্য উৎসব? সঠিক উত্তর আমরা পাচ্ছি কেরালাতে। তামিলনাড়ুতে রয়েছে জাল্লিকাট্টু, উল্লেখযোগ্য উৎসবের মধ্যে। বিহারে ছট পুজো হয়, খুবই উল্লেখযোগ্য। কোশ্চেন নাম্বার 19 বলা হচ্ছে পুতুল নাচের ইতিকথা এটি কার লেখা? পুতুল নাচের ইতিকথা এর লেখক কে? মানিক বন্দ্যোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, প্রবোধ কুমার সান্যাল, সত্যজিৎ রায়। সঠিক উত্তর আমরা কি করব? এখানে প্রত্যেকে বলবে। এইগুলো কিন্তু খুব হাইলাইটেড কোশ্চেন, আসতে পারে। সঠিক উত্তর আমরা অপশন এ করছি, মানিক বন্দ্যোপাধ্যায়। অপশনের সঠিক উত্তর হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 20 বিক্রমশিলা বিহার কে স্থাপন করেন? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, পরীক্ষা আসার চান্স আছে। বিক্রমশিলা বিহার এটি কে নির্মাণ করেন? এটা কোথায় আছে বলতো? বিহারে। বিহারে আছে। বিক্রমশীল উপাধি নেন পাল রাজা ধর্মপাল এবং বিক্রমশীল বিহার প্রতিষ্ঠাতা হচ্ছে পাল রাজা ধর্মপাল। ধর্মপাল এটা নির্মাণ করেন। ঠিক আছে। বিক্রমশীল বিহারের পাশাপাশি আরেকটা মনে রাখবে, সোমপুর বিহার কে নির্মাণ করেন? সোমপুর বিহার এটাও কিন্তু
নির্মাতা হচ্ছে ধর্মপাল, এটা হচ্ছে ধর্মপাল। রামপালের সময় সভাকবি কে ছিল বলতো? সন্ধ্যাকর নন্দী, যিনি লিখেছিল রামচরিত। পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল, আর দেবপাল হচ্ছে পাল বংশের শ্রেষ্ঠ রাজা। ভারতের সংবিধানের প্রস্তাবনাটির খসড়া রচনা করেন কে? দারুণ একটা প্রশ্ন, উত্তর কি হবে? ভারতের সংবিধানের প্রস্তাবনা, প্রিএম্বল যেটাকে আমরা বলছি, এটি কে লিখেছিলেন? খসড়াটা কে লিখেছেন? জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বোস, ডক্টর আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তর কি হবে এখানে? দেখো, ভারতের সংবিধান যখন লেখা হয় প্রথমে গণপরিষদ গঠিত হয় এবং গণপরিষদে অনেক কমিটি গঠিত হয়। তার মধ্যে খসড়া কমিটির চেয়ারম্যান ছিল ডক্টর বি আর আম্বেদকর, লেখালেখি করবে, সেটা খসড়া কমিটি ওভারঅল। আর এটা হচ্ছে প্রস্তাবনা। প্রস্তাবনা যেটা আছে, ভারত ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক গণতান্ত্রিক যে দেশ, এই যে কথাগুলো আছে, এটা প্রস্তাবনায় লেখা আছে এবং এটি রচনা করেছেন জওহরলাল নেহেরু। অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 22 বলছে যুবরাজ সিং, যুবরাজ সিং এর আত্মজীবনীর নাম কি? যুবরাজ সিং আমরা জানি ভারতের বিখ্যাত অলরাউন্ডার ক্রিকেটার ছিলেন। যুবরাজ সিং তার আত্মজীবনীমূলক বইটির নাম কি? অপশন এ দ্য টেস্ট অফ মাই লাইফ বাই গডস ডিক্রি, প্লেইং ইট মাই ওয়ে, এ সেঞ্চুরি ইজ নট এনাফ। তো এখানে আমরা সঠিক উত্তর কোনটি নেব? প্রত্যেকে অ্যান্সার করবে। সঠিক উত্তর কি হবে? অপশন এ দ্য টেস্ট অফ মাই লাইফ, এটি হচ্ছে যুবরাজ সিং এর আত্মজীবনীমূলক বই। এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এটি কার আত্মজীবনীমূলক গ্রন্থ? আমাদের সৌরভ গাঙ্গুলি দাদা। প্লেইং ইট মাই ওয়ে, প্লেইং ইট মাই ওয়ে, এটা হচ্ছে সচিন তেন্ডুলকার। সচিন তেন্ডুলকার। বাই গডস ডিক্রি, এটা হচ্ছে কপিল দেব। কপিল দেবের আত্মজীবনীমূলক গ্রন্থ, মনে রাখতে হবে, পরীক্ষা আসে। কোশ্চেন নাম্বার 23 ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? অপশন এ আলেকজান্ডার ক্যানিংহাম, অপশন বি জন মার্শাল, অপশন সি মার্টিমাম হুইলার, অপশন ডি নান অফ দিস। এর মধ্যে কোনটি নয়। ভারতীয় প্রত্নতত্ত্বের জনক 1861 সালে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ তৈরি হয় লর্ড ক্যানিং এর সময় স্যার আলেকজান্ডার ক্যানিংহামের নেতৃত্বে। অপশন এ সঠিক উত্তর হবে, তাকে ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয়। কোশ্চেন নাম্বার 24 টেনিদার অভিযান কার লেখা? টেনিদার অভিযান এটি কার লেখা? নারায়ণ গঙ্গোপাধ্যায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, রাজশেখর বসু। সঠিক উত্তর কি হবে এখানে? টেনিদা যে ক্যারেক্টারের স্রষ্টাকে নারায়ণ গঙ্গোপাধ্যায়। ঠিক আছে, তাহলে অপশন এ এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কি? খুব পরীক্ষা আছে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কি? অপশন এ পরশনাথ, অপশন বি অযোধ্যা, অপশন সি দুর্গাগুরু, অপশন ডি শুশুনিয়া। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু, যেটা দার্জিলিং আছে। সিঙ্গালীলা পর্বতশ্রেণীর সান্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। কিন্তু এটা হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অযোধ্যা পাহাড়ের গোরগাগুরু, 677 মিটার উচ্চতা। অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। এই ছিল আমাদের 25 কোশ্চেন। 25 কোশ্চেন। কোশ্চেন নাম্বার 26 এটা তোমরা হোমওয়ার্ক করবে এবং প্রত্যেকে 25টি কোশ্চেনের কটি সঠিক উত্তর করতে পেরেছো একটু কমেন্ট করে জানাতে হবে। আমরা আজকের সেশন এখানে এন্ড করছি। দেখা হবে পরবর্তী সেশনে। আরো দুটি মক টেস্ট আমি নেব পরীক্ষার আগে। ক্লাসগুলো করতে থাকো, আশা করি তোমাদের উপকার হবে। ফ্রি ক্লাস পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকো। TWS একাডেমি অ্যাপে আমরা বিভিন্ন কোর্স করাচ্ছি, যদি প্রয়োজন হয় অবশ্যই জয়েন করতে পারো। তো সেশনটা এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা, বাই।